হ্যালো হ্যালো সবাই রোল লেখো। মেসেজ বক্সে সবাই রোল লেখো। শোনা যায়? আমার কথা শোনা যায়? জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকে আমরা ওই ওয়ান ডাইমেনশনাল বক্সের যে সমস্যাটা শুরু করছিলাম, গতদিনে আমরা শক্তির বিষয়ে আলোচনা করছিলাম। আজকে যে ওই ফাংশনটা যেটা বের করছিলাম, সাই ইকুয়াল টু এ সাইন এন পাই ডিভাইড বাই এ এক্স, সেটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ করা মানে হলো ঐচ্ছিক ধ্রুবক যেটা ছিল, ইচ্ছাধীন ধ্রুবক এ, তার মান বের করা। তো আমরা তো এই স্থান সীমাতে কণার অবস্থানের সম্ভাবনাকে এক ধরবো, এটা প্রমিতকরণের পদ্ধতির নিয়ম। প্রমিতকরণ বলতে বুঝো তোমাদের যে টাইট্রেশন করছো না, তোমরা মনে আছে সেকেন্ড ইয়ারে? হ্যাঁ স্যার, মনে আছে। তো টাইট্রেশনের সময় তোমরা ওই স্ট্যান্ডার্ড করছো না সলিউশন গুলো? একটা জিনিস ওজন করে নিচ্ছ, যেমন অক্সালিক অ্যাসিড অথবা সোডিয়াম কার্বনেট, ওজন করে নিয়ে তোমরা স্ট্যান্ডার্ডাইজেশন করছো। তাই ওজন করে নিয়ে তোমাদেরকে যে দ্রবণগুলো সরবরাহ করা হয়েছিল সেই দ্রবণগুলো প্রমিতকরণ করছে। তা আমাদের যে ওই ফাংশনটা বের করছি এটাও প্রমিতকরণ করতে হবে। তাই এটা প্রমিতকরণ নিয়ম হচ্ছে এটাকে এক ধরতে হবে সম্ভাবনাকে। বক্সের ভিতরে কণা তো থাকবেই, এই কণা থাকবে বলে সেটাকে আমরা শর্ত দিয়ে আমরা এক ধরে নেব। তা আমরা এই এক ধরে নিব, এই বিষয়টাকে মাথায় রেখে কাজ করতে হবে। এই জায়গাটা সবাই একটু পড়ে নাও। স্থান সীমাতে কণার অবস্থানের সম্ভাবনা 1 বা 100%, অর্থাৎ বক্সের অভ্যন্তরে কণা থাকার সম্ভাবনা 1। বিবেচিত স্থানে বা প্রাপ্তির সম্ভাবনা হলো 1। এটাকে বলা হয় প্রমিতকরণ বা প্রমিত। কোন সম্ভাবনাকে এক ধরে কার্যক্রম পরিচালনা করাকে বলা হয় নরমালাইজেশন বা প্রমিতকরণ। তা কোয়ান্টাম বলবিদ্যাতে স্থানের মধ্যে তরঙ্গ ফাংশনের বর্গ হলো সম্ভাবনা সমানুপাতিক বিবেচনা করা হয় এবং সেটাকেই বলবো প্রমিতকরণ। তো এই হচ্ছে প্রমিতকরণের বিষয়ে কথাবার্তা। নরমালাইজেশন তোমাদের পরীক্ষায় থাকে, নরমালাইজেশন করো। তাহলে অর্থাৎ নরমালাইজেশন হলো পি মানে সম্ভাবনা পি সমানুপাতিক সাই স্কয়ার এই স্থানের মধ্যে x1 থেকে x2 এর মধ্যে, এটা হলো সম্ভাবনা। তো এখন ঐচ্ছিক ধ্রুবক যেটা আছে এ, এটাকে সম্ভাবনার সাথে তরঙ্গ ফাংশনের বাস্তব যে রূপটা আমরা পাইছি সাইন বা ই টু দি পাওয়ার বা কস যেটাই হোক, তার সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তো এই সম্ভাবনা একক ধরে এই ধ্রুবকের মান নির্ণয় করাকে বলা হচ্ছে নরমালাইজেশন। গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ণীত ঐচ্ছিক ধ্রুবক সহযোগে ফাংশনকে প্রমিতকরণ, ফাংশন নির্ণয় করে বলা হলো প্রমিতকরণ। তো আমরা কাজটা কিভাবে করব, আমরা এখানে এই পদ্ধতিটা শুরু করছি। বক্সের মধ্যে তো সীমা তোমরা জানো, 0 থেকে এ পর্যন্ত হলো সীমা। সর্বনিম্ন হলো 0 আর সর্বোচ্চ হলো এ, এক্স এর মান হতে পারে। তো এই সীমার মাঝে কণাটা থাকবে, কণা থাকবে মানে 1 হবে। তাই সম্ভাবনা সমান 0 থেকে এ সীমাতে ইন্টিগ্রেশন করছি, সম্ভাবনা সমান 1 সাই স্কয়ার ডিএক্স। তাহলে এখানে এ সাই এর মান তো আমরা জানি, এ সাইন এন পাই বাই এ এক্স, এটাকে বর্গ করলে এটা সমান হলো, এটাকে আমরা এক ধরলাম। তারপরে এই এ তো ধ্রুবক, এটার মানই আমরা বের করব। এই জন্য এটাকে বাইর করে নিয়ে আসলাম, এ স্কয়ার আর সাইন স্কয়ার থাকলো।
তো সাইন স্কয়ারকে তো ইন্টিগ্রেশন করা যাবে না, এটাকে এক ঘাতের মাত্রায় নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা সাইন স্কয়ারের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা মুখস্থ রাখবে সবাই, এটা সবসময় কাজে লাগে। যে সাইন স্কয়ার থিটা সমান হাফ ইন্টু 1 মাইনাস কস টুয়াইস থিটা, এটা মুখস্থ রাখবে, কারণ এটা সবসময় তোমাদের অনেক অঙ্কে কাজে লাগবে। তো এটা মুখস্থ রাখতে হবে 25 নম্বরে যে আমরা যেটা নিছি। তো এই মানটা এখানে বসাই দিয়ে আমরা কি করলাম, ওই হাফটাকে আবার বের করে দিলাম, দিয়ে এটাকে এই পাশে নিয়ে ওই যে 1/a² আর এখানে থেকে 2/a² বানিয়ে দিলাম ডান দিকে, আর বাম দিকে অংশটা আমার ইন্টিগ্রেশন করতে হচ্ছে। ইন্টিগ্রেশনের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমি ঢুকলাম। তোমরা এগুলি লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। তা আমরা এইখানে এই 26 নম্বর ইকুয়েশনটা দাঁড় করলাম, এখানে এখন এই সীমা বসাই দিব। সীমা বসানো হলো, এখানে তো ইন্টিগ্রেশনে ফলাফল আসবে এক্স, আর এটা ইন্টিগ্রেশনে ফলাফল আসবে সাইন সাইন এক্স আসবে। সাইন এক্স এর যেহেতু সাইন আসছে, এক্স যেহেতু এক্স না, সেহেতু সেই জিনিসটা এক্স যেটা আছে সেটাকে নিচে ভাগ করে দিতে হবে, এটা ইন্টিগ্রেশনের নিয়ম। তোমাদের ক্লাস দেখছে 14 জন, আর তোমরা ঢুকছে হলো 8 জন। হ্যাঁ, এখানে 9 জন হচ্ছে, কিন্তু আমার নোটিশ দেখেছে 14 জন। আমাদের ক্লাসের রোল গুলো সব লিখে দিবে। তাহলে আমরা এই মান বসাই দিলে আমরা পাচ্ছি, এই সমীকরণটা সমাধান করে আমরা যেটা পাইলাম যে এ এন পাই ডিভাইড বাই এ কেটে গেল, এন পাই থাকলো, আর সাইন 0 এটা 0 হয়ে গেল। হ্যাঁ, তাই এখানে এই সমীকরণটাতে সাইন এন পাই, এন তো জানো পূর্ণ সংখ্যা, যে 1 2 3 4 ইত্যাদি। তাহলে এই পূর্ণ সংখ্যা বসালে সাইন পাই এর মান হবে 0, আর এটা তো 0 হয়েই আছে, তাহলে এটা এই পদটা 0 হচ্ছে, তাহলে এ সমান পেলাম 2/a²। তাহলে বড় হাতের এ সমান পেলাম √2/a। এ হলো বক্সের দৈর্ঘ্য। তাহলে এই অ্যামপ্লিটিউড যে তরঙ্গটা তৈরি হচ্ছে তার বিস্তৃতি √2/a। তাহলে স্বাভাবিকৃত বা প্রমিতকৃত নর্মালাইজড ওয়েভ ফাংশন দাঁড়ালো আমার এই যে এটা। এখন এটা সমীকরণ, এটা আমরা তরঙ্গ ফাংশন পেয়ে গেলাম, একদম নর্মালাইজ তরঙ্গ ফাংশন, এটা আইএন ফাংশন, এবং এটাকে আমরা গ্রহণযোগ্য ফাংশন, যথার্থ ফাংশন, আমরা এটাকে ব্যবহার করব বিভিন্ন কাজে। তাহলে এখানে কণা পাওয়ার সম্ভাবনা সাই স্কয়ার, তো সাই স্কয়ারের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি এরকম। তো এই হচ্ছে তোমার প্রমিতকরণ এই সমীকরণের। তাহলে আমাদের যে প্রমিতকরণের কাজ, যে ধ্রুবক এর মান বের করা, সেটা আমরা শর্ত সাপেক্ষে করে ফেললাম, এর মান বের হয়ে গেল। এখন আমাদের অন্যান্য কাজে এগিয়ে যাওয়া। এখানে কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের ক্লাস দেখেছে হলো 14 জন, আর তোমরা ঢুকলা হলো 9 জন। তাহলে 4 নম্বর শর্ত, এন এর সীমা নির্ণয়। আমরা কোয়ান্টাম সংখ্যা যে এন পাইছি, এটা 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারে। তার সীমাটা আমরা বের করব। সীমা যদি 0 ধরি, তাহলে আমরা শক্তি পাবো হলো 0, তার শক্তি 0, এবং তরঙ্গ ফাংশনও পাবো 0, এবং তরঙ্গ ফাংশনের বর্গও পাবো 0। তার মানে কি? তার মানে দাঁড়ালো যে গ্রহণযোগ্যতা শর্ত অনুসারে তরঙ্গ ফাংশনের বর্গ 0 হতে পারে না, কারণ এ থেকে কণাটাই থাকে না, বিলুপ্ত ঘটে যায়। এবং এই জন্য আমরা এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী আমরা বলতে পারি শক্তিও 0 হতে পারে না। তো তিনটা জিনিস এন সমান 0 ধরলে তিনটা শক্তি 0 হয়ে যায়, তরঙ্গ ফাংশন নিজে 0 হয়ে যায়, এই তরঙ্গ ফাংশনের যে বর্গ সম্ভাবনা প্রকাশ করে সেটাও 0 হয়ে যায়। তাহলে আমরা শক্তি 0 হলে কণা স্থির হয়ে যাবে, এতে কণার অবস্থান অনিশ্চিত হয়ে যাবে। তাহলে কয়েকটা জিনিস আমাদের পর্যবেক্ষণে আসলো। হ্যাঁ, এই কণাটা স্থির হতে পারবে না, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তরঙ্গ ফাংশনও বলতেছে যে কণাতে এন এর মান 0 হতে পারে না। তাহলে অনেকগুলো বিষয় আমরা পাচ্ছি যে এন এর মান 0 ধরা যাবে না। তাহলে আমরা এন সমান 0 হলে মোট শক্তিটাও, গতি শক্তি 0 হয়ে যায়, ভরবেগ 0 হয়ে যায়, ভরবেগে অনিশ্চয়তা 0 হয়ে যায়, এতে অবস্থানে অনিশ্চয়তা অসীম হয়ে যায়, যেটা আসলে আমাদের বাস্তবের সাথে মিলবে না। তো
আমরা n সমান 0 ধরবো না। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করা যেতে পারে যে একমাত্রিক বক্সে n এর সর্বনিম্ন মান 0 ধরা যায় না, এর পক্ষে 4টা যুক্তি দাও। তাহলে 4টা যুক্তি বলতে এই যে এখানে 3টা যুক্তি তো উপরেই আছে। n = 0 হলে শক্তি 0 হয়ে যায়, তরঙ্গ ফাংশন 0 হয়ে যায়, তরঙ্গ ফাংশনের বর্গ 0 হয়ে যায়। 3টা যুক্তি গেল। আর হাইজেনবার্গের অনিশ্চয়তা দিয়ে যুক্তি দিতে হবে। অথবা এইভাবে প্রশ্ন হতে পারে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে দেখাও যে একমাত্রিক বক্সে n এর মান 0 হয় না। হ্যাঁ, তো এটা তোমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে প্রশ্ন করা হয়েছে। তোমরা চলে যাবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ভিতরে, কিন্তু ওখানে তো গেলে হবে না। তোমাদের এখানে একমাত্রিক বক্সের মধ্যে থেকে উত্তরটা করতে হবে। অনেকেই খাতা দেখছি আমি, ওরা কি করে ওই এরকম প্রশ্ন দেখলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মধ্যে যায় ওটা নিয়ে চিন্তা ভাবনা করে লেখার চেষ্টা করে, পারে না। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে তো একমাত্রিক বক্স। প্রশ্নটার মধ্যে তাকালেই দেখবে প্রশ্নটার মধ্যে আছে একমাত্রিক বক্সে হাইজেনবার্গের অনিশ্চয়তার সাহায্যে প্রমাণ করো যে কণার শক্তি বা n এর মান সর্বনিম্ন মান 0 নয়, 1। তাহলে সুতরাং ভিত্তি অবস্থা আমরা 1 ধরে নিব। তাই এই সকল কিছু দৃষ্টিকোণ থেকে আমাদের n এর মান 0 হবে না, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আবার আরেকটা দিকে আমরা তাকাতে পারি, সেটা হলো যে n সমান ইনফিনিটি হবে না। তার ব্যাখ্যা কি? n সমান ইনফিনিটি দিলে এই শক্তি অসীম হয়ে যায়, তরঙ্গ ফাংশন অসীম হয়ে যায়। হ্যাঁ, তরঙ্গ ফাংশনের বর্গও অসীম হয়ে যায়, যেটা আসলে তরঙ্গ বর্ণ ব্যাখ্যা অনুযায়ী তরঙ্গ ফাংশন কখনো অসীম হয় না, এটা সসীম থাকবে। হ্যাঁ, তাই n এর মান অসীম ধরা যাবে না। আর অসীম ধরলে তো হাইজেনবার্গের অনিশ্চয়তা দিয়েও আমরা বলতে পারি যে n এর মান অসীম ধরা যাবে। আবার n এর মান ঋণাত্মক বিবেচনা করা যাবে না। তো এটা তোমাদের কখনো প্রশ্ন হয়নি, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না। তাহলে দুইটা জিনিস আমি দেখলাম, আমরা যে n এর মান 0 হয় না, n এর মান অসীম হয় না, ব্যাখ্যা করো। তা আমরা সেই ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা শিখলাম। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? তরঙ্গ ফাংশনের নরমালাইজেশন করা শিখলাম, এবং তরঙ্গ ফাংশনের মধ্যে যে আমরা ইচ্ছাধীন একটা ধ্রুবক নিছিলাম এ, বড় হাতের এ, সেই ইচ্ছাধীন ধ্রুবকটা আমরা ব্যাখ্যা করলাম। তাহলে আমরা কি কি শিখলাম সেটা একটু দেখি। আমাদের যে প্রথমে ছিল সমীকরণ, তোমার যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সমীকরণটা ছিল, সেই সমীকরণটা আমরা সমাধান করার চেষ্টা করতেছি বিভিন্ন শর্ত সাপেক্ষে। আমরা এখানে শক্তির রাশিমালা তৈরি করছিলাম গত ক্লাসে। তরঙ্গ ফাংশন বিবেচনা করছিলাম বিভিন্ন রকম, তার মধ্যে গ্রহণযোগ্য তরঙ্গ ফাংশন বের করছিলাম বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করে। তারপরে আমরা এইখানে এ সাইন থিটা পাইছিলাম তরঙ্গ ফাংশন হিসাবে, এ সাইন আলফা এক্স। তারপরে আমরা এটাকে পরে দ্বিতীয় শর্ত প্রয়োগ করে আমরা এ আলফা সমান এন পাই পাইছিলাম, কোয়ান্টাম ধারণা পাইছিলাম। এবং আমরা এখান থেকে দেখতে পাইছিলাম যে এই বাউন্ডারি কন্ডিশনেই আসলে কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব ঘটায়। সো আমরা যেখানে বাউন্ডারি কন্ডিশন নাই সেখানে কোয়ান্টাম সংখ্যা নাই। তারপরে আজকে কি করলাম, আমরা যে তরঙ্গ ফাংশনটা পাইছিলাম সেই তরঙ্গ ফাংশনটাকে আমরা করলাম, এই নরমালাইজ করলাম, স্বাভাবিক করলাম। একটা অস্বাভাবিক পথ ছিল আমাদের এখানে, হ্যাঁ, সেটাকে আমরা স্বাভাবিক করে যথার্থ করে ফেললাম, গ্রহণযোগ্য একটা মানে নিয়ে আসলাম, তাৎপর্যময় করে ফেললাম, তাৎপর্যপূর্ণ করা হলো, বৈশিষ্ট্যপূর্ণ করা হলো। তারপরে যে কোয়ান্টাম সংখ্যাগুলো যে পাইছিলাম 0, 1, 2, 3, 4 ইত্যাদি অসীম পর্যন্ত, তার মধ্যে 0 এবং অসীম হতে পারে না তার ব্যাখ্যা আমরা দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এখন আমরা যাব তার শ্রোডিঞ্জার সমীকরণের সমস্যা। এটা হলো শ্রোডিঞ্জার সমীকরণ, তার সমাধান হচ্ছে এটা। সমাধান বলতে কিন্তু সাই কে বোঝানো হয়, নট এনার্জি, এটা মাথায় রাখবা। তরঙ্গ সমীকরণের সমাধান বলতে সাই এর রূপ নির্ধারণ করা। দরকার হলে খাতায় লিখে নাও। তরঙ্গ সমীকরণের সমাধান বলতে বোঝায় সাই এর রূপ নির্ধারণ করা, শক্তি নির্ধারণ করা না। কিন্তু অনেকে শক্তি পর্যন্ত বের করে দিয়ে মনে করে যে এটা হয়ে গেল, তা কিন্তু হবে না। তরঙ্গ সমীকরণের সমাধান বলতে বোঝায় সাই এর রূপ নির্ধারণ করা। এই সাইটাকে আমার অজানা ছিল, সেটাকে একটা জানা, সাইন এটা যে একটা
সাইন ফাংশন সেটা বের করছি। হ্যাঁ, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন নয়, এটা কস ফাংশন নয়, এটা অন্য কোনো ফাংশন নয়, এটা সাইন ফাংশন। সেটা নির্ণয় করছি আমরা, সেটা আবার শক্তির কোয়ান্টাই তো আমরা বের করছি। আমরা যে ওই তরঙ্গ সমীকরণে যে ইয়া রূপ, অপারেটর রূপ, সেটা বলতে কি বোঝায় এখন আমরা বুঝতে পারতেছি। যে সাই এর মান যেটা পাইছি, সাই 1, সাই 2, সাই 3 ইত্যাদি। সাই 1 এ আমাদের এখানে n সমান 1, সাই 2 তে এখানে n সমান 2, সাই 3 তে n সমান 3 ইত্যাদি। তাই এই অপারেটরের সাথে এই সাই এর গুণ করলে আমরা এই ধ্রুবটা পাচ্ছি। এই ধ্রুবটা হলো শক্তি ধ্রুবক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা E1 বলতে এটা বোঝাচ্ছে, E2 বলতে এটা বোঝাচ্ছে। তাহলে আসলে তরঙ্গ ফাংশন অপারেটর রূপে যে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আসলে আমরা বলতে কি বোঝাচ্ছি সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তো এটা তোমার একটা ইম্পর্টেন্ট বিষয় না, তোমাদের ইম্পর্টেন্ট বিষয় উপরে উপরে পয়েন্ট গুলা। তার তরঙ্গ ফাংশন যখন বের করছি তার 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 একটা চিত্র রূপ দেওয়া লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শক্তি স্তর গুলো আছে। এই শক্তি স্তরে সাই কেমন হয় সেটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম দাঁড়ায়, এবং সাই স্কয়ারটা এই ধরনের একটু বেল শেপ, ঘন্টা আকৃতির হয়, একটু নিচের দিকে একটু প্রায় সমান। এগুলি একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। 2 নম্বর স্তরে 1 নম্বর স্তরে এখানে ল্যামডা অর্ধেক ল্যামডা আছে, λ/2। 2 নম্বর স্তরে পুরা ল্যামডা আছে, পুরা তরঙ্গ দৈর্ঘ্য আছে। 3 নম্বর স্তরে 1.5টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে আবার অর্ধেক। আর বাম দিকেরটা তরঙ্গ, আর ডান দিকেরটা হলো সম্ভাবনা। চিত্রের মধ্যে এই যে তরঙ্গ, দেখো তরঙ্গের কিন্তু উপরে নিচে আছে। হ্যাঁ, অক্ষের উপর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আছে। আর সম্ভাবনা সবগুলি হলো পজিটিভ, কোনো নেগেটিভ দিক নাই। এই ছবিটা বুঝতে পারতেছ? এই ছবিটা বুঝতে হবে তোমাদেরকে। এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে প্রথম স্তর যেটা আছে এটাকে আমরা E1 শক্তি বলতেছি। প্রথম স্তরে থেকে দ্বিতীয় স্তরের শক্তির পার্থক্য হলো 3। এটা প্রথম স্তরে 0 থেকে 1 গুণ যদি ধরি তাহলে এটা 3 গুণ 4 গুণ উপরে দ্বিতীয়টা। আর আরেকটা বিষয় দেখো, এখানে আমাদের যে ডান পাশে যে সম্ভাবনা, মানে সাই স্কয়ার যেটা দেওয়া আছে তরঙ্গ ফাংশনে বর্গ, এই সাই স্কয়ারে দেখো মাঝখানে তোমার হলো প্রথম স্তরে মাঝখানে সর্বোচ্চ অবস্থান, আর দ্বিতীয় স্তরে মাঝখানে কিন্তু 0 অবস্থানে আছে, আর তৃতীয় স্তরে মাঝখানে আবার সর্বোচ্চ অবস্থান, আবার চতুর্থ স্তরে মাঝখানে 0 অবস্থান নিয়ে গেছে, পঞ্চম স্তরে মাঝখানে আবার সর্বোচ্চ অবস্থান আসছে। তাহলে a/2 যে দৈর্ঘ্য আছে এটা হলো a, আর অর্ধেক হলো a/2। এই a/2 তে আমাদের এই কণা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা আমরা এই চিত্র দেখে বুঝতে পারছি। প্রথম স্তরে যদিও এখানে সম্ভাবনা সর্বোচ্চ, কিন্তু দ্বিতীয় স্তরে সম্ভাবনা 0। তৃতীয় স্তরে এই অর্ধেক বক্সের অর্ধাংশের কণা থাকার সম্ভাবনা সর্বোচ্চ হলেও চতুর্থ স্তরে বক্সের অর্ধাংশে কণা পাওয়ার সম্ভাবনা 0। এরকম আমরা প্রশ্ন করতে পারি। ডান পাশেরটা হলো এই চিত্রের এই ডান দিকের গুলো হলো বর্গ, সাই স্কয়ার সম্ভাবনা প্রকাশ করে, আর বাম পাশে যে চিত্রটা আছে এটা হলো তরঙ্গ ফাংশন প্রকাশ করছে। এটা পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, কিন্তু এই সাই এর বর্গ যেটা তার কোনো নেগেটিভ নাই, সব পজিটিভ। তাহলে তরঙ্গ ফাংশন ও সম্ভাবনার মধ্যে পার্থক্য কি যদি প্রশ্ন করে তাহলে কি বলবো উত্তর? তরঙ্গ ফাংশন পজিটিভ নেগেটিভ দুইটা দশা হতে পারে, কিন্তু সম্ভাবনার দশা সবসময় একটাই, সবগুলোই ধনাত্মক, কোনো ঋণাত্মক দশা নাই। এই ছবি নিয়ে কারো কোনো প্রশ্ন? এই ছবিটা আমরা সম্পূর্ণ এই সমীকরণ সমাধান করে তৈরি করছি। এটা আমাদের কোনো তত্ত্ব থেকে বা কোনো কিছু ব্যবহার করে করা হয়নি। ইকুয়েশন বসায় দিলে এই ছবিটা পাওয়া যাবে। তোমরা ইচ্ছা করলে বাসায় বসেও প্র্যাকটিস করতে পারো। আমি যখন এটা কোয়ান্টাম মেকানিক্স প্রথম শিখি তখন আমার হাজার হাজার গ্রাফ পৃষ্ঠা নষ্ট করছে আমি ছবি বানাইতে। হ্যাঁ, আমার কাছে আমি অনেক গ্রাফের মধ্যে নিজে নিজেই ছবিগুলো বানিয়েছি। এখন তো কম্পিউটারে বানাই,
এখন তো সফটওয়্যার আছে, তোমরাও ইচ্ছা করলে বানাইতে পারো বিভিন্ন মান বসাই দিয়া। সাই এর মান এক্স এ মনে করে এক্স সমান ধরবা হলো এ, এক্স সমান এ ধরলে সাই সমান কত আসবে? 0। তার মানে এইখানে আবার এক্স সমান ধরবা হলো a/6, তাহলে এইখানে এক্স সমান ধরবে হলো 5a/6, তার মানে এখানে এখানে 7 ভাগ করা আছে নিচে, 1 2 3 4 5 6 7, 7 ভাগ, তাহলে 7 ভাগ করে করে তোমার হিসাব করতে হবে। তোমরা 10 ভাগ করেও হিসাব করতে পারো, 10 ভাগ করলে ভালো সুবিধা হবে, কারণ 10 ভাগ করলে তোমার এখন যেহেতু ক্যালকুলেটর আছে সহজে হিসাব করতে পারবে। আমি যখন এই হিসাব করছি তখন ক্যালকুলেটর ছিল না, আমাকে সাইন টেবিল ব্যবহার করে করে মান বের করে নিয়ে মান মান বসাইতে ছিল। তো তোমরা অ্যাডভান্স যুগে আছো, তোমাদের এগুলি কাজগুলো প্র্যাকটিস করতে হবে বাসায় বসে, এবং নিজেরাই এই গ্রাফগুলো তৈরি করতে পারবে। প্রথম স্তরের শক্তি হলো 1, দ্বিতীয় স্তরের শক্তি হবে কত? n² মানে 2 4, তৃতীয় স্তরের শক্তি হলো n² মানে হলো 9, চতুর্থ স্তরের শক্তি হলো n² মানে 16, পঞ্চম স্তরের শক্তি হলো n² হলো 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরে শক্তি বিভিন্ন রকম, এবং সেই সকল স্তরে ইলেকট্রন কণাটা থাকবে, এবং সেখানে তাদের দশাটা তরঙ্গ হিসাবে দশা বিভিন্ন রকম হতে পারে, আর তরঙ্গ সম্ভাবনা হিসাবে দশা সবসময় পজিটিভ। তো ডি ব্রগলি তত্ত্ব থেকে আমরা কিন্তু এটা অলরেডি প্রমাণ করছিলাম গত কয়েকদিন আগে, এবং ডি ব্রগলি তত্ত্ব ব্যবহার করে এই ধরনের গ্রাফ পাওয়া গেছিল, এবং ডি ব্রগলি তত্ত্ব দিয়ে আমরা দেখাচ্ছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য কোয়ান্টায়িত। হ্যাঁ, তখন কিন্তু শক্তির ধারণা দিয়ে করা হয়নি, তখন তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে করা হয়েছিল। এখন শক্তি দিয়ে আমরা এটা প্রমাণ করলাম, এবং এরকম বিভিন্ন রকম ছবি তোমরা বিভিন্ন বইয়ে পাবে, বিভিন্ন দেশে ওয়েবসাইটে পাবে। হ্যাঁ, সেটা একটু মাথায় রাখবে। তাহলে এখন বলো, বাম দিকের এই গ্রাফটা কিসের আর ডান দিকের গ্রাফটা কিসের? বলো, বাম দিকের গ্রাফটা কিসের সাইয়ের গ্রাফ স্যার। আর ডান বাম দিকেরটা? দিকের সাই স্কয়ার। সাই সাইয়ের স্কয়ার। বর্গ। হ্যাঁ, মানে সম্ভাবনা, সাইয়ের হ্যাঁ, বর্গ সম্ভাবনা বলবে, সম্ভাবনা শব্দটা ব্যবহার করবে। তাহলে বাম দিকেরটা হলো সাই, ডান দিকেরটা হলো সাইয়ের বর্গ বা সম্ভাবনা। আর এটা এক্স অক্ষে কি আছে? এক্স অক্ষে হলো দৈর্ঘ্য, বক্সের দৈর্ঘ্য। আর এই বাম দিকে ওয়াই অক্ষে কি আছে? ওয়াই অক্ষে কি রে? ওয়াই অক্ষে আসলে শক্তি এবং অ্যাম্পলিটিউড। প্রত্যেকটা শক্তি প্রতিটা স্তরে অ্যাম্পলিটিউড মানে দোলন মাত্রা আছে। তো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। আমরা এখন এখান থেকে আরেকটু জটিল বিষয়ে ঢুকবো। এখন এটা একটু আগেই বললাম, একটু জটিল বিষয়ে ঢুকবো, একটু জটিল বিষয়। এতক্ষণ ধরে তো মোটামুটি অঙ্ক গণিত হিসাবে ব্যবহার করলাম। নোট কাকে বলে? নোট শব্দটা তোমরা অনেক জায়গায় পড়ছো, নিচে ক্লাসে পড়ে আসছো। বক্সের মধ্যে কোনো একটি কোয়ান্টাম স্তরে তরঙ্গ ফাংশনের দশা পরিবর্তনের বিন্দুকে নোট বলে। মানে যেখানে দশাটা পজিটিভ থেকে নেগেটিভ হয়, যে বিন্দুতে এই ঘটনা ঘটে তাকে নোট বলে। হ্যাঁ, যেখানে সাই এর মান 0 হয় তাকে নোট বলে। হ্যাঁ। স্যার এইখানে যে নোটটা, হুম এই নোট ওই যে লোব যেগুলো ছিল, মানে হুম পিএক্স পিওয়াই পিজেড, তারপর ডি অরবিটালের যে লোব, ওখানে যে নোটটা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে নাকি স্যার? আমরা যখন ওখানে যাব না, পার্থক্য নেই। নোট বলতে যেখানে সাই 0 সেটাই নোট, সংজ্ঞা এটা। আমরা এই একমাত্রিক বক্সে এখন আছি, একমাত্রিক বক্সে আমাদের হিসাব নিকাশ হচ্ছে। আমরা তো ত্রিমাত্রিক বক্সে বা হাইড্রোজেন পরমাণুতে ঢুকি নাই। ওখানেও নোড, সব জায়গায় নোড আছে। তরঙ্গ ফাংশন যেখানে আছে সেখানেই নোড আছে, এটা মাথায় রাখতে হবে। তরঙ্গ ফাংশন থাকা মানে নোড থাকা। এখানে নোড কয়টা আছে বলো দেখি, বুদ্ধিমানরা? এই বাম দিকের চিত্রে নোড কয়টা? কয়টা নোড আছে রে? নোডে কি হয়? সাই এর মান 0 হয়।
তাহলে নোট কটা হলো? স্যার এখানে তো একটা দেখা যাচ্ছে। 3টা। এই যে বাম দিকে একটা আছে, ডান পাশে একটা আছে, 3টা নোট আছে, মাঝখানে তো একটা আছেই। হ্যাঁ, সাইয়ের মান শূন্য হবে কোথায় কোথায়, সেটাই আমাদের নোট। সাই স্কয়ারের মান শূন্য হবে কোথায় কোথায়, সেটাই আমাদের নোট। তাহলে ভিতরে নোট একটা আর দুই পাশে দুইটা আছে, দুই পাশে নোট থাকবেই বাধ্যতামূলক। এটা হলো একমাত্রিক বক্সের জন্য। আর যখন আমরা এই বক্সটা অন্য জায়গায় নিয়ে যাব তখন আবার অন্যরকম চিন্তা আসবে। তাহলে আমরা নোট পাচ্ছি 3টা এখানে। তাহলে তরঙ্গ ফাংশন নোট বিন্দুতে অতিক্রম করার পরে বিপরীত দশা প্রাপ্ত হয়, হ্যাঁ, প্লাস সাই থেকে মাইনাস সাই হয়। আর নোট বিন্দু সমূহে তরঙ্গ ফাংশনের বর্গ মান শূন্য হয়, নোডেও শূন্য, সাইও নিজেও শূন্য হয়, এর বর্গও শূন্য হয়। নোট সমূহে কণা প্রাপ্তির সম্ভাবনা শূন্য। হ্যাঁ, নোডের যেখানে নোট বিন্দু সেখানে কণা প্রাপ্তির সম্ভাবনা শূন্য। যে কোনো এনতম স্তরে নোট সংখ্যা n-1, এটা হলো অভ্যন্তরীণ নোট। এবং নোট বিন্দুর অবস্থানগুলো আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, a/n এ আমাদের নোট বিন্দু থাকবে বা 2a/n এ থাকবে। তো এগুলি স্যার এখানে লাস্ট যে চিত্রটা ছিল এটাতে স্যার নোট তাহলে 5টা হবে না? প্রথম দুইটাতে তো দেখা যাচ্ছে না স্যার, এটা না? এটাতে হ্যাঁ এটা। জি স্যার। এরা ভিতরে গুলো দেখাচ্ছে, বাইরের দুটো তো দেখাচ্ছে না, দেয়ালে গুলো দেখাচ্ছে না। 5টা হবে। ভিতরে তুমি লেখার সময় এভাবে লিখবা যে বক্সের ভিতরে 3টি ও দেয়ালে দুই দেয়ালে 2টি, মোট 5টি। এইভাবে লিখবে, কনফিউশন থাকবে না। অনেক অনেক বিজ্ঞানীরা ওই বাইরে গুলো বিবেচনা করে না, আবার অনেকে করে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম, কেউ করে কেউ করে না। তাহলে আমাদের ওই করা না করার মধ্যে কনফিউশনে যাব না আমরা। আমি যেভাবে লিখছি সেভাবে তুমি লিখবে। সেটা হলো যে আমার লেখাটা এরকম, এই যে আমার লেখা হলো n-তম স্তরে, হ্যাঁ, অভ্যন্তরে n-1টি নোট থাকে আর দুই দেয়ালে 2টি থাকে, মোট n+1টি নোট থাকে। আমি স্যার কনফিউশন এখানে রাখি। কোনটা প্লাস কোনটা মাইনাস ধরতে হবে? উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তরঙ্গের ফাংশনের উপরে উপরে প্লাস ফেজ, নিচে মাইনাস ফেজ। এটা তো দশা, তরঙ্গের দশা। স্যার সেটা তো বুঝতেছি, কিন্তু নোডের ক্ষেত্রে প্লাস মাইনাস যে আপনি লিখে রাখছেন। নোডের ক্ষেত্রে তো প্লাস মাইনাস না, আমি হচ্ছে প্লাস মাইনাস, দশাগুলো প্লাস মাইনাস হচ্ছে। আমি তো নোডে বলিনি, দশা আচ্ছা বলছি, আচ্ছা দশা। ঠিক আছে স্যার। হ্যাঁ, দশা যা প্লাস মাইনাস 3টি নোট আছে দেয়ালে, আর দেয়ালে 2টি, মোট 5টি নোট। n সমান 4 নম্বর স্তরে। 4 নম্বর স্তরে দশা 4টা, প্রতিটা স্তরে যত নম্বর স্তর ততটি দশা। হ্যাঁ, এক নম্বর স্তরে একটা দশা, সবই পজিটিভ, কোনো নেগেটিভ নাই। তারপর দ্বিতীয় স্তরে 2টা দশা, একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ, বাম দিকে পজিটিভ ডান দিকে নেগেটিভ। হ্যাঁ, মোট 3টা নোট। তৃতীয় স্তরে দশা হলো 3টা। তো যাই হোক, এগুলি একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তা সাই স্কয়ার বনাম এক্স কার্ভ ঘণ্টাকৃতি বা সারিবদ্ধ ঘণ্টাকৃতির হয়। n-তম স্তরে সাই স্কয়ার বনাম এক্স কার্ভ ঘণ্টাকৃতি বা সারিবদ্ধ ঘণ্টাকৃতির। তো একমাত্রিক বক্সে বিভিন্ন দূরত্বের দোলন মাত্রা বা ওয়েভ ফাংশন নির্ণয় করা আমরা এই সমীকরণের মধ্যে নির্ণয় করতে, মনে করো x = a/6 অবস্থানে সাই কত হবে। তা আমরা দেখি এখানে সাই কত হয়। a/6, এই x এর জায়গায় a/6 বসানো হলো, এটা ভালো করে লক্ষ্য করো। x এর জায়গায় a/6 বসানো হলো, এই যেখানে x আছে, x এর জায়গায় a/6 বসানো হলো, তাহলে a কেটে গেল, থাকলো π/6। π/6 মানে কত? পাই মানে হলো 180 ডিগ্রি, 6 মানে হলো 6 দিয়ে ভাগ করলে 30। সাইন 30 কত হয়? সাইন 30 হলো হাফ হয়। তাহলে হাফ ইন্টু √2/a, এটা আগের থেকে আছে, তাহলে হাফ হাফ আসলো। এবং সাই স্কয়ার কি হলো? সাই স্কয়ার সমান হলো হাফ 1/a। হ্যাঁ, আবার x = 2 a/6 অবস্থানে কি হবে? তাই x এর জায়গায় 2 a/6 বসাবো। x এর জায়গায় 2 a/6 বসালে a কেটে যাবে, থাকবে হলো 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি কত হয়? 1/√2। তো 1/√2 এর হিসাবে সাই এর মান বেড়ে আসলো। তো এইভাবে আমরা বিভিন্ন অবস্থানে
আমরা অঙ্ক করে করে এগুলি বিভিন্ন ওই সাই এবং সাই স্কয়ার কি হবে এটা আমরা লিখতে পারবো এবং এটা দিয়ে গ্রাফ বানাইতে পারবো। এটাই তোমাদের, এটা হলো প্রথম স্তরে, এটা প্রথম শক্তি স্তরে গেল। এখন দ্বিতীয় শক্তি স্তরেও একই একই কাহিনী করো। তাহলে এখানে এখানে লক্ষণীয় দ্বিতীয় শক্তি স্তরে 3/6a মানে হাফ এতে সাই কত আসলো, ইয়া কত আসলো, এই সাই কত আসলো, হাফ এ মাইনাস √2/a, এটা হাফ এ হচ্ছে না? হ্যাঁ, এটা একটু করে দেখো, এটা ভুল আছে। আমার হলো হাফ এতে তো 0 হবে, সাই তো 0 আসবে, তাই না? কারণ ওখানে তো দশা পরিবর্তন হবে। এটা n সমান 2a, এটা একটু করে দেখবা, হ্যাঁ, করে আমার কাছে পাঠাই দিবা। তাহলে সাই তো পাইলাম আমরা, হ্যাঁ, একমাত্রিক বক্সে x1 বিভিন্ন দূরত্বে আমাদের তরঙ্গ ইয়া বের করতে হবে, এই সম্ভাবনা বের করতে হবে। তার সম্ভাবনা একমাত্রিক বক্সে আমরা সম্ভাবনার রাশিমালা করতে পারি। এটা আমি একটা অঙ্ক করাই দেখি। সম্ভাবনা, হ্যাঁ, সম্ভাবনা বের করতে গেলে P = এই সূত্র কাজে লাগাইতে হবে, লিখে নাও। সম্ভাবনার জন্য সূত্র হলো P = ইন্টিগ্রেশন অফ সাই² dx সাই1 থেকে সাই2। তাহলে একমাত্রিক বক্সের জন্য সাই তো এটা আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে হলো যে অর্ধাংশ দৈর্ঘ্যের অর্ধাংশ ও 3/4 ভিতরে কণার থাকার সম্ভাবনা কত। তাহলে অর্ধাংশ x1, তাহলে অর্ধাংশ মানে অর্ধাংশ a/2 নাকি? অর্ধাংশ তো হবে না, এটা হলো চতুর্থাংশ, x/4 a/4 হবে চতুর্থাংশ। চতুর্থাংশ ও 3/4, হ্যাঁ, a/4 আর 3a/4 এই সীমার মাঝে কণা থাকার সম্ভাবনা কত। তা আমরা এটা বের করব, এই যে সূত্রের মধ্যে বসাই দিব a/4 আর 3a/4, আর সূত্র বসাবো, বসাই এই যে আবার sin² থিটা আসছে। sin² থিটার মাধ্যম আমি একটু আগে বলছি, যেটা মুখস্থ রাখবা, sin² থিটা সমান হাফ ইন্টু a1 - cos 2 θ। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে বলছি। তো এই মানটা sin², যেখানে sin² পাবে সেখানে এই মান বসাই দিবা। বসাই দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে আমরা a/3a/4 থেকে a/4 এর সীমাতে ইন্টিগ্রেশন করব। করলে আমাদের মান বেরোলো, মানটা কত বেরোলো দেখা যাক। এটা মান বেরোলো হলো P1 এ 82%, হ্যাঁ, 0.82/82%। দ্বিতীয় শক্তি স্তরে আমরা এখানে পাবো 50%, আর তৃতীয় শক্তি স্তরে এই সীমাতে পাবো হলো 40%। চতুর্থ শক্তি স্তরে এই সীমাতে কোন অবস্থান থাকবে হলো 50%, আর পঞ্চম ফিফথ স্তরে 56.37%। তাহলে প্রথম স্তরে দেখো এই যে 1a/4 মানে এই জায়গা থেকে এই জায়গা 3a/4, তো এর মধ্যে কণা আছে 82% সম্ভাবনা আছে এখানে থাকার। দেখো এই জায়গাটা দেখো অনেক বেশি জায়গা জুড়ে আছে। তো এটাই তোমাদের প্রশ্ন, এবং এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে যে সম্ভাবনা বের করো। তা সম্ভাবনা বের করার জন্য এই সূত্র ব্যবহার করে, এই সম্ভাবনা সূত্র ব্যবহার করে তোমাদেরকে অঙ্ক করতে হবে, এবং বাসায় বসে প্র্যাকটিস করবা। অঙ্ক নিজে না করলে পরীক্ষা খাতায় লিখতে পারবে না। আর পরীক্ষা খাতায় লেখার তোমরা যদি মনে করো যে আর পরীক্ষা হবে না, এটা ভুল ধারণা। পরীক্ষা আমরা নেওয়ার ব্যবস্থা করব, আমরা অলরেডি পরীক্ষা নেওয়াতে এক্সপার্ট হয়ে যাচ্ছি। তোমাদের পরীক্ষা অনলাইনেই হবে যদি আমরা নেই। তোমাদের ইন কোর্স আছে না? তোমাদের ইন কোর্স আসছে রে? স্যার আছে তো, ফার্স্ট ইন কোর্স, কবে সেকেন্ড আছে ইন স্যার? কোর্স। তার থাকলে তো আমরা ইন কোর্স পরীক্ষা নিব না। ইন কোর্স পরীক্ষা তো বাতিল করছে কিছু কিছু, এবার মানে যারা ফার্স্ট ইয়ার তাদের ইন কোর্স নেই।
স্যার নতুনদের, আমাদের না, আমাদের চলবে স্যার। হ্যাঁ, তোমাদের চলবে। তাহলে আমার বিভাগে আলোচনা করে হয়তো তোমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। স্যার আমাদের তো এমসিকিউ না স্যার, রিটেন পরীক্ষা, আমরা কিভাবে পরীক্ষা দিব? রিটেন পরীক্ষা দিবা, অনলাইনে দিবা, সমস্যা কি? কোনো যদি নকল করেও দাও তাও দিবে, সমস্যা নাই তো। ওই মানে দিকে লিখে ছবি তুলে পাঠাবো নাকি স্যার? হ্যাঁ, ছবি তুলে পাঠাবে। ওটা আলোচনা করে ঠিক করা হবে কি করা হবে না করা হবে। ও, তা আমি এইখানে যে হিসাবটা করছি এটা আচ্ছা। এনতম স্তরে হিসাব করছি এবং তারপরে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে সুদ মান বসাই দিয়ে আমি হিসাবটি কাজ করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো 2 নম্বর স্তরে আমরা কত 50% পাইছি। এই যে a/4 থেকে a3a/4, এখানে দেখো তো 50% আছে কিনা। হ্যাঁ, 50% আছে দ্বিতীয় স্তরে। হ্যাঁ, এরকম আমরা যত স্তর বাড়াবো তত এরকম ঘন ঘন হইতে থাকবে, কোনো এক সময় এটা কন্টিনিউয়াস হবে। তার মানে যত উপরে যাবা, কোয়ান্টাম স্তর যত বাড়বে তত কন্টিনিউয়াস হয়। মানে কন্টিনিউয়াস বলতে নিরবিচ্ছিন্ন হয়। নিরবিচ্ছিন্ন মানে ক্লাসিক্যাল আচরণ শুরু করে, এটাই একটা সিদ্ধান্ত। আবার আমরা এখানে সম্ভাব্য মানও বের করতে পারি, তারও সমীকরণ আছে। তো এটা আমরা যেহেতু শিখেই নাই, এটা আমি এখন শেখাবো না। আরেকটা প্রশ্ন হয় যে একমাত্রিক বক্সের আবদ্ধ কণার শক্তির প্রকৃতি কি? তার শক্তির প্রকৃতি হলো গতিশক্তি ধরনের। যেহেতু স্থিতিশক্তি শূন্য ধরা হয়েছে, তাহলে বাকি সব শক্তি হলো গতিশক্তি। এরকম প্রশ্ন হতে পারে, ছোট ছোট প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তাহলে একমাত্রিক বক্সে যে কণা, যে আমরা যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণের থেকে 3টা জিনিস আমরা দেখতে পাচ্ছি। যে শক্তি হচ্ছে n স্কয়ারের সমানুপাতিক, শক্তি হচ্ছে 1/a স্কয়ারের সমানুপাতিক, শক্তি হচ্ছে 1/m এর সমানুপাতিক। অর্থাৎ বক্সের অভ্যন্তরে কণার শক্তি কোয়ান্টাম সংখ্যা n এর বর্গের সমানুপাতিক এবং শক্তি কোয়ান্টায়িত। মোট শক্তি বক্সের দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমে। মোট শক্তি কণার ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর বাড়লে শক্তি কমে। হ্যাঁ, ভারী কণার শক্তি কম, হালকা কণার শক্তি বেশি। আর কোয়ান্টায়িত বলতে কি বোঝায়? কোয়ান্টায়িত বলতে বোঝায় যে ভিত্তি স্তর নির্ধারিত হলে অন্যান্য স্তর শক্তি নির্ধারিত হয়ে যায়। এটাই হলো কোয়ান্টায়িত। কোয়ান্টায়িত মানে হলো এটা, একটা স্তর যদি আমি পাই তাহলে বাকি সব স্তর পেয়ে যাবো মান বসাই দিয়া। তো এই হচ্ছে আমাদের পড়াশোনা একমাত্রিক বক্সে। আগামী দিন আমরা 3 ডাইমেনশনাল বক্স শুরু করব। এখানে একমাত্রিক বক্সের হিসাব নিকাশ গুলো সব লাগবে। এখানে কারো কোনো প্রশ্ন? 30 সেকেন্ড সময় আছে। এতক্ষণে মাহবুবুর রহমান ঢুকতেছে।